ওটা কিন্তু অন্য জায়গায়, সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনূস তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে। ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই 2007 সালে এই সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনূস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছেন। তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন। তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন। তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ, তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা, বিএনপিরও বিপক্ষে যাওয়ার কথা। আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনূসকে আসলে ওন করে কিনা, ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা। ডক্টর ইউনূসের কি কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশে? ফলে তার একটা আদর্শ আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, সে পরিচালনা করে। সেকেন্ড হচ্ছে, আমি শেখ হাসিনার কোনো মন্তব্য নিয়ে কোনো আপনার বিবৃতি দিতে চাই না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে, অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী, ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে, তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত হয়ে থাকছেন। তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতির যে ডাবল স্ট্যান্ডার্ড, তারা কখন কি বলে, এটা বিভ্রান্ত রাজনৈতিক দল। আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য, এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আপনার সর্বদাই, আমি একটু শেষ করে দিই, আওয়ামী লীগ আপনার 71 এর পর, স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা, সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। আর বিএনপির যে মূল লক্ষ্য, আজকে বিএনপি 45 বছর পূর্ণ করে 46 বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম। আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই, কায়েম করতে চাই। এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য, এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এইটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য, বিভিন্ন বিবৃতি দেয়, এবং জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে। 111-এর সময় মামলা বেগম জিয়ারও হয়েছে, আপনার শেখ হাসিনারও হয়েছে। আজকে অনেক মন্ত্রীরা যাদের 100 বছর, 150 বছর, 200 বছর জেল হয়েছে, তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, মন্ত্রীর দায়িত্ব পালন করছে। অথচ যখন ওই 111-এর মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয়, তখন বলে সব দুর্নীতিবাদ। তো আজকে এক দেশে দু আইন চলতে পারে খালেদ ভাই? আচ্ছা, এক দেশে দু আইন চলতে পারে। আমার মনে হয় যে আপনার বক্তব্য এখানে পরিষ্কার। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি বিভ্রান্ত রাজনৈতিক দল বলেছেন আওয়ামী লীগকে, সরকার ব্যবস্থাকে বলে হচ্ছে শিশু এবং পাগলের সরকার, আরেকবার বলে যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবে না। আপনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে কোনোভাবে জড়িত না থাকলেও কিন্তু তিনি নানাভাবে প্রেসিডেন্ট জিয়ার সরকার এবং পরবর্তীকালে ম্যাডাম খালেদা জিয়ার সরকার নানাভাবে বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছেন। আমি লিস্ট দিয়ে বলতে পারি, তাদের সময় সেটি বিচার হয় না, সেটি কেন হয়েছে, সেই দায় তারা কেন নিয়েছেন, সেটি আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন। আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে, 111-এর মামলা প্রত্যাহার সম্পর্কে, এটিও আপনি বলবেন। 111-এর মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যেটি করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে সেটি করা হয়েছে। একইভাবে সেই মামলাগুলি তুলে নেওয়ার ব্যাপারে, মামলাগুলি চলতে না পারার ব্যাপারে হাইকোর্টে যখন আবেদন করা হয়েছে, জাস্টিস এস.কে. সিনহা খালেদা জিয়ার মামলাকে চলতে পারে বলেছেন, শেখ হাসিনা মামলাকে চলতে পারেন না বলেছেন। মানে জাস্টিস এস.কে. সিনহা বলতে প্রধান বিচারপতি আসলে এই রায় দিয়েছিলেন সে সময়, সেটি নিয়েও আপনি আমাদেরকে বলবেন। আমরা একটু জনাব নাঈমুল ইসলাম খানের কাছে যেতে চাই। জনাব নাঈমুল ইসলাম খান, একটি প্রচলিত কথা এরকম প্রায় শোনা যায় যে পদ্মা সেতু করতে ডক্টর ইউনূস বাধা দিয়েছেন এবং পদ্মা সেতু করার ক্ষেত্রে ডক্টর ইউনূস বিভিন্ন রকম কার্যক্রম করেছেন। এইটার পক্ষে কি আমাদের হাতে কোনো প্রমাণ আছে, নাকি এটা আমরা ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ানোর জন্য এই কথাই শুধু বলি? জনাব নাঈমুল ইসলাম খান। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর অনেক কিছুই তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না, কিন্তু তার অ্যাটিটিউড, তার তখন যোগাযোগগুলি, নানান রকম পরোক্ষ কমিউনিকেশন, এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হয় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি ইউনূস তখন ইস্যু সামনে নিয়ে না আসতো। মানে ইউনূস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুসগুলিকে এট দি এক্সপেন্স অফ পদ্মা সেতু সে মানে সুবিধা নিতে চেয়েছিল, সেটা হয় না। এটা হলো দিস ইজ দি মিনিমাম যেটা আই ক্যান সে প্রমাণ হিসেবে যে উনি না করিয়েছেন। কারণ আপনাকে দেখতে হবে এটা না হয়েছে কিভাবে। এটা কিন্তু ভেরি আনইউজুয়ালি না হয়েছে, ডিউ প্রসেসে না হয় নাই। সো এটাতে তখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্লুয়েন্সটা করা যায়, আশঙ্কা করা যায়। আর আপনার অনুমতি নিয়ে আপনাকে যদি একটু ইলাবোরেট করতে বলি যে
আমরা শিওর যে আমরা হঠাৎ করেই দেখলাম যে 2012-13, আমি সালটা হয়তো একটু ভুল করতে পারি, যে বলা হলো যে পদ্মা সেতুতে আসলে পদ্মা মানে বিশ্বব্যাংক অর্থায়ন করবে না, কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোনো লক্ষণ দেখতে পেয়েছে। কিন্তু আমরা এটার সাথে ডক্টর ইউনূসকে কিভাবে লিঙ্ক করলাম, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে লিঙ্ক করতে পারলাম, সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে কারণ দেখিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই মানে বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা, দুর্নীতি করার একটা আয়োজনও দেখে নাই, কিন্তু এটা ইচ্ছা, এগুলি কোথাও কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। খুবই হালকা চালের ডকুমেন্ট, যেগুলি তারা ওইরকম করে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই, পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এইরকম একটা দুর্নীতি ছিল, মানে উইথ ডকুমেন্ট। এইটাই হলো আমাদের দিক থেকে ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোনো দুর্নীতির গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস তাদের কাছে ছিল না, এটা একদম শিওর। কারণ অনেক হিউমিলিয়েশন নিতে হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের পরে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সুবিধা হয়েছিল ওই ঘটনাটার পর ওটার প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায়, ফেসটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের সাথে ভীষণ সম্পর্ক ভালো করেছে। তারা এরপরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং করেছে, ইনক্লুডিং সর্বশেষ যখন প্রধানমন্ত্রী গেল ওয়ার্ল্ড ব্যাংকে, সেখানে উনি ওই 50th অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কোঅপারেশনের, সেখানে কিন্তু উনি পদ্মা ব্রিজের একটা পেইন্টিং উপহার দিলেন, এবং সেখানে বারবার তিনি ওয়ার্ল্ড ব্যাংককে একিউজ করেছেন যে তারা কেন দিল না কোনো কারণ ছাড়া কাল্পনিক দুর্নীতির অভিযোগে। এখন আমি আবারও বলি এখানে যে ডক্টর ইউনূসের সম্পৃক্ততাটা একটু পরোক্ষ, এটা সার্কামস্টেন্সেস তৈরি করার ব্যাপার, এটা ডাইরেক্ট না। এটার সাথে আপনি যদি ডাইরেক্ট সম্পর্ক দেখাইতে বলেন, আমি দেখাইতে পারবো না, কিন্তু আসলে এটা দেখানোর প্রয়োজন নাই। উই আর ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে ওনার এখানে সরাসরি হি ইজ নট এ মেম্বার অফ দি বোর্ড, ওনার এখানে কোনো মানে সরাসরি চিঠি দেয় নাই, কিন্তু ওইখানে যারা ইনফ্লুয়েন্স করতে পারে দে ওয়্যার এখনকার যেটা ফ্রেন্ডস অফ ইউনূস, এই ফ্রেন্ডস অফ ইউনূসরাই এই কলকাঠি। আপনি একটা কথা আমাকে বলেন, সর্বসম্প্রতি যে 160 জন না 140 জনের চিঠি এসছে, যেখানে মোর দেন 100 হচ্ছে নোবেল লরিয়েট, মানে পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল লরিয়েট পৃথিবীর আর কোন সংকটে একত্রিত হন নাই। সো দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ইটসেলফ সন্দেহজনক। তারপরে আমি বলবো ওইখানে দেখেন ইউনূসের ব্যাপারে কি বলা হচ্ছে। আপনি যদি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট চিঠিটা দেখেন, আমাদের কি যেন প্রেসিডেন্টের নাম, কালো প্রেসিডেন্ট আমাদের, নামটা বলতে না বললে অস্বস্তি লাগতেছে, আমাদের কালো প্রেসিডেন্ট ওবামা। ওবামার যে চিঠিটা, বারাক ওবামার যে চিঠিটা, সেখানে আপনি দেখেন তার কনসার্নটা কি। তার কনসার্নটা হচ্ছে অ্যাজ ইফ ডক্টর ইউনূসের কাজকর্ম করার স্বাধীনতা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে, তাকে হ্যারাস করা হচ্ছে। বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের আওয়ামী লীগ মানে ইজ নট ইফিশিয়েন্ট এনাফ, তাদের অনেক দুর্বলতা, তারা একটা মানে প্রতিক্রিয়াটাও সঠিকভাবে দিতে পারে না। বেসিক্যালি কনসার্নটা হচ্ছে যে ইউনূসকে নাম্বার 1 হ্যারাস করা হচ্ছে, নাম্বার 2 তাকে তার ভালো কাজ অব্যাহত রাখতে বাধা সৃষ্টি করা হচ্ছে। অথচ আপনি আমাকে বলেন, গত 1-2 বছরে কখনো শুনেছেন ইউনূসের বিদেশে দেশে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা, তাকে এটা করতে দেওয়া হচ্ছে না, ওটা করতে দেওয়া হচ্ছে না? 2-3টা মামলা হয়েছে। একটু বোঝার জন্য একটা তো কথা বটেই যে আমি এখনো আসলে মানে ঠিক স্পষ্ট হলাম না যে রাষ্ট্রপ্রধানের মতো বা সরকার প্রধানের মতো বা সরকারের দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলার মতো কোনো কিছু এইটা এখনো প্রমাণ করা গেছে কিনা, যেটি এখন একটি ইয়াতে পরিণত হয়েছে যে পদ্মা সেতুতে বাধা দিয়েছেন ডক্টর ইউনূস। আমি এর কোনো প্রমাণ দেখি নাই এবং এইটা এখন পর্যন্ত এটা বোঝা যায় না। আর আপনি বললেন যে ফ্রেন্ডস অফ ইউনূস, এখন আমি যদি কারো বন্ধু হই এবং উনি যদি বিপদে থাকেন বা যদি মনে করেন বিব্রত অবস্থায় থাকেন, আমি তো চিঠি দিতেই পারি। আমি তো আর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিচ্ছি না, আমি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, আমি একজন বন্ধুর, আমি মনে করছি তার প্রতি জাস্টিস করেছেন বন্ধুর চিঠি। আমার 100 জন বন্ধু, 200 জন বন্ধু, 200 জনের মধ্যে হ্যাপেন্স টু বি তারা 100 জন নোবেল প্রাইজ পাইছে, আমি কি করবো? আমার তো বন্ধুরা আমার জন্য তো চিঠি দিতেই পারে।
এখন আপনি এই কথাটা বলাতে আমি একটা সমস্যায় পড়লাম। তাতে অডিয়েন্স মনে করবে যে 100 জনের চিঠিটা নিয়ে আমার আপত্তি। আমি প্রথমে বলেছি পৃথিবীর ইতিহাসে আর একবার এরকম ঘটে নাই যে শতাধিক নোবেল লরিয়েট কোন একটা কজে, এরকম একটা ব্যক্তিগত কজেতে চিঠি দিয়েছে। এখন এইটা আমার কাছে সন্দেহজনক। আমি শুধু এইটুকু বলেছি। এখন এই সন্দেহ প্রমাণ করার চেষ্টা আমি করব না, কারণ আমার প্রয়োজনও নাই। এটা সন্দেহজনক, এটা স্বাভাবিক না। আমি তারপরে বলেছি ওনারা যে কনসার্নটা প্রকাশ করেছেন, আমি বারাক ওবামার কথা বলছি এই ক্ষেত্রে, যে ওনার ফ্রিডমটা উনি আশা করেছেন চিঠির শেষ বাক্যে যে ওনার ফ্রিডম টু ডু গুড থিংস অব্যাহত থাকবে, এটা তার আশাবাদ। ভেরি সুইট সফট চিঠি, চিঠিটার মধ্যে কোনো আক্রোশ নাই, কিচ্ছু নাই, ভদ্রলোকীয় চিঠি, ভদ্রচিত চিঠি। এখন কথাটা হলো, আপনি বলেন গত 1 বছরে পার্টিকুলারলি ডক্টর ইউনূসের কোনো ভালো কাজে ব্যাঘাত হওয়ার মতো সরকার কি করেছে? বাধা দিয়েছে? আমি যে প্রায় 100 মামলা হয়েছে, এটাকে অনেক সন্দেহ করি না। না না, এটা আপনি যে এই যে 100 মামলা বললেন, এটাও কিন্তু আপনি রং। আপনি কিন্তু মানে ল বিটের মানুষ। আসলে 100 মামলা না, এগুলি মামলা একটা না দুইটাই। এটার মধ্যে আবেদনকারী 100-150 লোক, কর্মচারী 150 জন। এখন নিয়ম হলো প্রত্যেকে আবেদন করতে হয়। এই যে একটা ইনফ্লেটেড বিবরণ যে একটা 150 মামলা, আসলে এটা 150 মামলা নয়, এটি একটি মামলা, একটি। কিন্তু একটিতে মানে যারা নাকি এফেক্টেড, ক্ষতিগ্রস্ত, তারা হলো 150 জন। তো 150 জন মামলা করলে সংখ্যায় এটা 150 মনে হয়। আসলে মামলা একটা। এখানে দরখাস্ত দিলে কি হয়, এখানে আসলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে এটা একটি মামলা বা একজন দরখাস্তকারী হইতো, তার সাথে আসলে কথা বলে ব্যাপারটিকে আসলে রিজলভ করা যেত। এখানে 153 জনই আলাদা করে, তারা যদি সন্তুষ্ট না হন ততদিন পর্যন্ত মামলাটি চলবে। সেজন্য আইনের ভাষায় আপনিও ঠিক যে হয় আপনি একটি মামলা বলবেন, নাহলে 153টি আলাদা আলাদা দরখাস্ত, কিন্তু ইট শুড বি ডিসপোজ অফ আলাদা আলাদা দরখাস্ত। কিন্তু যেহেতু এক্স্যাক্টলি একই ড্রাফট ম্যাটার, রাইট, এক্স্যাক্টলি একই ড্রাফট, তাদের সবার একই ইস্যু, সুতরাং এই মামলাটার হিয়ারিং কিন্তু হবে একটা। আমি আপনাকে নিশ্চিত করছি এই 150 জনের মামলাটা 150 বার হিয়ারিং হবে না, এটা নিয়ম না। তো আমি এইটুকু বলছি যে এটা তো তারপরে হইলো, এটা তো ওনার পার্সোনাল হ্যারাসমেন্ট হচ্ছে না, ওনার লয়ার এটা হ্যান্ডেল করতেছে। ওনাকে পার্সোনালি 1 দিন 2 দিন অ্যাপিয়ারেন্সের পরেই কিন্তু তার অ্যাপিয়ারেন্সের প্রয়োজন নাই, এটা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ল কিন্তু একটু স্বাভাবিকভাবে চলেছে, ওনাকে দিয়ে দেওয়া হয়েছে না আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স লাগবে না, লয়ার আসলেই হবে। তো হ্যারাসমেন্টটা হতে কোথায়? ওনার, আমি ওবামার চিঠি থেকে বলছি যে ওনার ভালো কাজ করার ক্ষেত্রে এটা বাধা হচ্ছে কোথায়? আমি তো শুধু আইন, আর আইনটা কিন্তু সিম্পল খালেদ ভাইউদ্দিন। আমাদের শ্রম আইনে যে কোনো কোম্পানি আর যে নিট মুনাফা মানে আফটার ট্যাক্স না, শুধু প্রফিট না, গ্রস প্রফিট না, এটা নিট প্রফিটের 5% তাদেরকে দিতে হবে। এটা তো আইন। অনেকে দেয় না, 100 জন দেয় না, কিন্তু এটা তো আর আমি না দেওয়ার জন্য ডিফেন্স হচ্ছে না। থ্যাংক ইউ। আমি শুধু ছোট করে একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য, এইটা যে বাংলাদেশে নিট প্রফিটের পর সেই নিট প্রফিটের 5% বাংলাদেশের শ্রমিকদের শোধ করা হচ্ছে, অথবা শোধ না করলে সেই শ্রমিকরা গিয়ে মামলা করতেছে এবং সেই মামলার ফলে তাকে আদালতে হাজির হচ্ছে, লয়ারের মাধ্যমে হোক আর পার্সোনাল হোক। এইটা খুব সাধারণ ঘটনা কিনা বা এটা হয় কিনা সাধারণত? না, এটা এই প্রশ্নটা আমি কিন্তু খুব আনন্দের সাথে নিচ্ছি, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু কাউকে ফেভার করার জন্য প্রশ্ন, কিন্তু আপনি করেন। আমি শুধু এটুকু বলবো যে মানবতা বিরোধী অপরাধের বিচারও তো একদিন হয় নাই। বাংলাদেশের ইতিহাসে একজন রাষ্ট্রপতিকে বিচার করা হবে, হয় নাই। আরে ভাই, কাউকে দিয়ে তো আইনের শাসনের শুরু হতে হবে। খালেদা জিয়া এই মুহূর্তে একটা মানে দণ্ডিত ব্যক্তি হিসেবে জেল ভোগ করছিলেন। আপাতত উনি রিলিফে আছেন, একটা টেম্পোরারি রিলিফ, কিন্তু উনি তো ভোগ করছিলেন। তো বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, আসামি হবে, আমাদের প্রধানমন্ত্রীরা মানে ওনাদের চাইতে অনেক জনপ্রিয় বাংলাদেশে এই ব্যক্তিত্বরা। খালেদা জিয়ার মতো জনপ্রিয় কয়জন ভাই বাংলাদেশে? নট ইভেন ইউনূস, আই ক্যান টেল ইউ। ভোটাভুটি হোক, ইউনূস এবং খালেদা জিয়া অনেক বেশি ভোট পাবে। সেই খালেদা জিয়া অন্তরীণ কারাভোগ করছেন, সেটার ন্যায় অন্যায় নিয়েও বিএনপির 1000টা প্রশ্ন আছে।
তারপরে মনে করেন যে আমাদের এখানে মানবতা বিরোধী অপরাধের বিচার তো হচ্ছিল না, অনেক কিছুই হচ্ছিল না, শুরু হচ্ছে। তো শুরু হইলে তো প্রথমে কাউকে না কাউকে সামনে আসতেই হবে। ওকে, এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে শ্রম আইনের এই ধারাটা প্রবল ভাবে আমাদের এখানে প্রয়োগ হচ্ছে না। এটা কেন হচ্ছে না আমরা জানি, কিন্তু তার মতো কোম্পানি যেখানে প্রফিট এক্সট্রিমলি হাই, আমি আবারও বলছি, যেখানে প্রফিট মার্জিন ইজ এক্সট্রিমলি হাই, he should actually pay for it. Thank you. আচ্ছা নাবে, এইটা আপনি আবার একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন, ডক্টর ইউনূসের যেই প্রতিষ্ঠানের শ্রমিকেরা তার বিরুদ্ধে মামলা করেছেন, তার প্রতিষ্ঠানের নিট প্রফিট একটা সাইজেবল অ্যামাউন্ট অফ নিট প্রফিট, এটা আপনি বলছেন? জি অবশ্যই। আমি একটা কথা বলি, উনি কিন্তু অলরেডি পে করেছেন 450 কোটি টাকা। না, সেটি করেছেন, সেটি ট্যাক্স আয় হয়েছে 1200 কোটি টাকা। এখন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটা ট্যাক্স না, সরি, ডোন্ট ব্রিং ট্যাক্স হিয়ার, দিস ইজ নট দি ট্যাক্স। এটা হলো প্রফিটের 5%, নেট প্রফিটের। এটার উনি 450 কোটি টাকা পে করেছেন, সুতরাং অ্যাডমিশন হয়ে গেছে। কিন্তু এখন উনি যেটা কন্টেস্ট করতেছিলেন যে উনি সমঝোতা করে অবশিষ্ট 1200 কোটি টাকা হয়েছিল টোটাল, বাকি টাকাটা না দেওয়ার জন্য উনি আউট অফ কোর্ট সেটেল করেছিলেন। এখন আমেরিকান অ্যাম্বাসেডরও সম্ভবত বলেছেন যে আউট অফ কোর্ট সেটেলমেন্টও তো লিগ্যাল, আমিও বলি লিগ্যাল, কিন্তু আউট অফ কোর্ট সেটেল করার জন্য উনি ঘুষ দিয়েছিলেন, সেটার আবার ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে। ঘুষ দিয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট।